বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। ভোটাররা এবার দুটি ব্যালটে ভোট দেবেন, একটি জনগণের প্রতিনিধি নির্বাচন ও আরেকটি গোলাপি রঙের ব্যালটে সংস্কার ইস্যুতে হাঁ না ভোট। 1 ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়। মনোনয়ন জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা প্রচার করতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। এবার মোট ভোটার সংখ্যা 12,76,95,000। জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এবার। আদালত কাউকে পলাতক ঘোষণা করলে প্রার্থী হতে পারবেন না, নতুন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। কোথাও অনিয়ম হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি। এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সিইসির ঘোষণায় আশ্বস্ত জনগণ, এবার ভোটের অধিকার বাস্তবায়ন হবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত, তবে দলটির মুখপাত্র জানিয়েছেন 8 দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন তারা। আর এনসিপি বলেছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন একটা অধ্যায় শুরু হবে। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্যে নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপি তুলে ধরেছে। দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মসূচির 5ম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না, পরিকল্পনা করছে। ক্ষমতায় গেলে দলের নয়, বরং দেশ ও জনগণের জন্য এই দেশ গড়ার পরিকল্পনা রয়েছে। এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। জনগণের প্রতিনিধিত্ব করতে হবে, জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা। নির্বাচনের তফসিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় কারো কারো। সাধারণ মানুষ বলছে, এর মাধ্যমে ভোটের আবহে ঢুকে পড়ল পুরো দেশ। যদিও কারো কারো সংশয় রয়েছে কমিশনের সক্ষমতা নিয়ে, কিন্তু সবার প্রত্যাশা একটাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যাতে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। নির্বাচনে যুক্ত হয়েছে গণভোট, সেটি নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আছে অস্পষ্টতা। আমরা উদ্বিগ্ন যে নির্বাচনের সময় এই স্বার্থ হাসিল করার কেউ চেষ্টা করবে কি এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি করতেও পারে। আমি এটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন যেহেতু তফসিল ঘোষণা করছে এবং 100% নিশ্চিত যে নির্বাচন হবেই হবে। 17 বছরের মানুষের ভেতরে যে একটি ভোট দেওয়ার আকাঙ্ক্ষা,
সেটি আমার মনে হয় এইবারের নির্বাচনের মাধ্যমে পূরণ হবে। পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টা 3 দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্র প্রতিনিধি 2 উপদেষ্টার বিদায়ের পর সন্ধ্যায় দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকারে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে রাখা হয় প্রধান উপদেষ্টার অধীনে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, নির্বাচন নিয়ে স্বতঃস্ফূর্ত জনগণ, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে সরকার। কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে তাদেরকে আমরা বিদায় জানালাম, কারণ একটা বিশেষ প্রেক্ষাপটেই এই সরকারটা দায়িত্ব গ্রহণ করে এবং এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে। সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছে তাঁর পরিবার ও চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড জানায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্রের চিকিৎসা চলছে। কিডনি অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে। শরীরে গুরুতর সংক্রমণ এবং হৃদযন্ত্রের ভালভে জটিলতা ধরা পড়ায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে নিবিড় চিকিৎসা। পাশাপাশি রক্তে সংক্রমণ ও রক্তক্ষরণজনিত সমস্যায় তাকে রক্ত দেওয়া হচ্ছে। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেয়া হচ্ছে। ৩২ ঘন্টা পর রাজশাহীর তানোরের গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে মৃত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, জানাজা দাফন কখন হবে, সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তারেক, আপনার কাছে জানতে চাচ্ছি নিহত সাজিদের জানাজা দাফন কখন হবে আর সেখানকার সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ৯:৫০ কিন্তু যিনি চিকিৎসক ছিলেন হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকরা সাজিদের যে লাস্ট মৃতদেহ সেটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তারপরে গোটা এলাকা জুড়েই একদম কান্নার রোল এবং ফায়ার সার্ভিসের যে টিম তারা ৯:০৫ তাকে উদ্ধার করে 50 যে ফিট থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন এবং আগামীকালকে তার 10টায় জানাজা হবে। তার নানা এখানে রয়েছেন। জানাজার কি অবস্থা এবং মানুষজন আপনার আত্মীয় স্বজন জানিয়েছেন কিনা বা কি অবস্থা একটু জানতে চাচ্ছি কালকে জানাজার বিষয়টা। হ্যাঁ, সাজিদের মৃত্যুর জন্য শোকাহত তার আত্মীয় স্বজন এখন কান্নায় ভেঙে পড়ছে। তো ওরা আত্মীয় স্বজনকে জানানো হয়েছে ফোনে, কালকে 10টার সময় আমার জানাজা হবে। আর আর ওর মৃত্যুর কারণে সেটা হচ্ছে আপনার গতকাল মোটামুটি 12:30 সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, কসিম নামে এক লোক বোরিং করেছে। বোরিংয়ের মধ্যে পাইপ নামায়নি, খাল কাটা ছিল, ওই খালের মধ্যে পড়েছে। কাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 36-37 ঘন্টার পরে ফায়ার সার্ভিস প্লাস প্রশাসন, সাংবাদিক ভাইয়েরা। আপনাদের দাবি কি এখন? হ্যাঁ, যার ডিপে পড়েছে তার দাবি কি এখন প্রশাসনের কাছে? এখন প্রশাসনের কাছে দাবি তার জন্য ন্যায় বিচার হয়। সে যদি ওই খালটা অবৈধভাবে কেটে না রাখতো তাহলে আমি সাজিদের নানা, তাহলে আমার সাজিদ হয়তো মারা যেত না। ধন্যবাদ। আসলেই এবং আমরাও দেখেছি যে দীর্ঘ 32 ঘন্টা পরে 9:05 সাজিদকে দেখতে পায় ফায়ার সার্ভিসের টিম এবং তারপরে তাকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে দায়িত্বরত যারা চিকিৎসক রয়েছে মৃত ঘোষণা করে এবং ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত সকলে এসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাজিদের বাসায় সাজিদের বাবা মায়ের কাছে সাজিদের যে লাশ সেটি হস্তান্তর করেন। দেবাশিস।
তারেক মাহমুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি 2026 সালের 5 মার্চ ঠিক করেছেন আপিল বিভাগ। এদিন আইনজীবীরা বলেন, পুরো সংশোধনী বাতিল করে এখন রায় দিলে পরবর্তী সংসদের উপর জটিলতা তৈরি হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 54টি বিষয়ে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় সেই সংশোধনী। পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেলও বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিধান পরবর্তী সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। তখন আপিল বিভাগ বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না তারা। বিচার বিভাগ কেন্দ্রিক 15 বছরের জঞ্জাল গত 16 মাসে শেষ করেছেন বলেও জানান আপিল বিভাগ। সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলনরত সংযুক্ত কর্মচারী পরিষদের একাংশের সভাপতি, সম্পাদক সহ 5 কর্মচারী নেতাকে সচিবালয় থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে অর্থ মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় সংযুক্ত কর্মচারী পরিষদের একাংশের নেতাকর্মীরা। জিও জারি না হওয়ায় বিক্ষোভ শুরু করে আলটিমেটাম দেয় তারা। অবস্থায় পুলিশের তাদের বাধা দেয়। এক পর্যায়ে কর্মচারী পরিষদের সভাপতি বদিউল কবির, সাধারণ সম্পাদক মিজান সহ 5 জনকে আটক করে। প্রিজন ভ্যান থেকেই নেতারা রবিবার থেকে সচিবালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। আমরা এই মুহূর্তে যাদেরকে নেওয়া হয়েছে অন দ্য স্পট, যারা আইন ভঙ্গ করেছে, শুধুমাত্র আমরা তাদেরকে বেছে বেছে কয়েকজনকে নিয়েছি এবং এইটা যদি অব্যাহত থাকে, যত মানুষ আইন ভঙ্গ করবে আমরা সবাইকে আইনের আওতায় আনব। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীতে বিএনপি মনোনীত প্রার্থীরা মিছিল করেছে। মিছিল থেকে সাধারণ মানুষকে ফেব্রুয়ারিতে ভোটদানের জন্য আহ্বান জানানো হয়। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 60 নম্বর ওয়ার্ডে গণমিছিল বের করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়। এ সময় বিএনপিকে একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে আখ্যায়িত করেন দলের নেতাকর্মীরা। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় 31 দফা সম্বলিত লিফলেট। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব ও ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেন, ফেব্রুয়ারিতে ভোট দিতে মানুষ উন্মুখ, জনগণ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করুক। এই ভোট দীর্ঘ 15 বছরের হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষের কাছে আশা করি, বলতে চাই, তারা নির্বাচনের দিন নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে মহান সংসদে পাঠাবেন। আসন সমঝোতা নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বৈঠক ডেকে স্থগিত করেছে বিএনপি। যদিও বৈঠকে যোগ দেয়া নেতারা বলছেন, যানজট সহ পারিপার্শ্বিক নানা কারণে অনেক শীর্ষ নেতা বৈঠকে অংশ না নেওয়াতে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেজন্য নির্ধারিত সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান কার্যালয়ে আসেন। যোগ দেয় 12 দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা। কিন্তু অনেক দলের শীর্ষ নেতা না এসে যোগ দেয় প্রতিনিধি। এতে স্থগিত হয়ে যায় গুরুত্বপূর্ণ এই বৈঠক। আগামী শনিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও বিএনপি মহাসচিব জানিয়েছেন, শরিকদের সাথে আসন সমঝোতা নিয়ে তাদের তেমন টানাপোড়েন নেই। মিটিংয়ে অংশ নেওয়ার জন্য আমরা এসেছিলাম, এসে জানতে পারলাম যে আজকে এই বৈঠকটি স্থগিত ঘোষণা করা হয়েছে। তিনি 8টা পর্যন্ত অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পর যখন নেতারা এসে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন, তখন ওনারা বললেন যে আমরা শনিবারের দিন দুপুর 12টার সময় আমরা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে ওই দিনই আমরা সমস্ত সমস্যার সমাধান করব। আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি, আপনারা সবাই জানেন, আমরা প্রাথমিক কথা বলেছিলাম এবং আমরা সেই তালিকা এখন চূড়ান্ত হবে, হয়েই গেছে, প্রায় চূড়ান্ত হবে। আমাদের সঙ্গে যুগবদ্ধভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে। দীর্ঘ সময় পর দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সবচেয়ে বেশি আসন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার গোকুলনগর পার খোলাবাড়িয়া বাজারে এক মতবিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না বলেও দাবি করেন তিনি। মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 24 বছর পর নাটোরের বাংলাদেশের জনগণ অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিট নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা দাবি। গাজীপুরে 1 আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বাসন মেট্রো থানা বিএনপির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলটি ফাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চান্দানা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় আগামী নির্বাচনে কাজী সাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে গাজীপুর 1 আসনে ধানের শীষকে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন কর্মীরা। টাঙ্গাইল 5 আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছে বঞ্চিত নেতার অনুসারীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এ সময় বক্তারা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দেওয়ার দাবি জানান। পটুয়াখালী 2 আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল 4:30টায় পৌর শহরের পাবলিক মাঠ থেকে জড়িয়ে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা বিএনপি নেতারা। পরে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের কাতুলি ইউনিয়নে দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দোয়া মাহফিলে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার দোয়া চান। 45তম বিসিএস এর সম্পূরক ফলাফল ও নন ক্যাডার পদ বৃদ্ধি সহ রিচয়েস প্রদানের দাবিতে মানববন্ধন করেছে 45তম বিসিএস বৈষম্যের শিকার চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে তারা। পূর্ববর্তী ব্যাচের মতো নতুন করে পছন্দক্রম প্রদানের মাধ্যমে মেধাবীদের কর্মসংস্থানের দাবি জানানো হয়। 45তম সার্কুলারে নন ক্যাডারে 1022টি পদের উল্লেখ থাকলেও মাত্র 545টি পদে সুপারিশ করা হয়েছে, যা বৈষম্যমূলক নীতি বলে অভিযোগ করেন চাকরি প্রত্যাশী প্রার্থীরা।